নমস্কার। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী পর্ব আজকে শোনাব। আধ্যা লোকগুলোর হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি। তাদের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে উঠল। গাছের কাছে পৌঁছতেই একজন দ্রুত দড়ি আনলো, আর বাকিরা শক্ত করে আধ্যার হাত ধরে রেখেছে, যেন সে কোনোভাবে পালাতে না পারে। সে ছটফট করছে, শরীরের সব শক্তি দিয়ে প্রতিরোধ করছে। তার কথা কেউ শুনতেই চাইছে না। চারপাশে থাকা পুরুষ, মহিলা, এমনকি ছোট ছোট বাচ্চারাও নীরবে এই দৃশ্য দেখছে। আধ্যার হাত দুটো গাছের সঙ্গে বাঁধতে গেলে সে শেষবারের মতো চিৎকার করে উঠল, কিন্তু তা যেন বাতাসে হারিয়ে গেল। কেউ শুনল না, কেউ এগিয়ে তাকে বাঁচাচ্ছেও না। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। গাছের গোড়ায় হঠাৎ একটা বড় কেউটে সাপ দেখা গেল। তার ফনা বিস্তৃত, কালো, গা চকচক করছে, আর চোখে অদ্ভুত এক জ্যোতি জ্বলজ্বল করছে, যেন তা কোনো সাধারণ সাপ নয়, কোনো অতি প্রাকৃত শক্তির প্রতিছবি। লোকগুলো থমকে গেল। শরীরের মধ্যে তাদের মুখ শুকিয়ে গেল, শরীরের রক্ত যেন জমে গেল ভয়ে। তারা তো এতক্ষণ এখানে সাপ দেখেনি, আশপাশটা তো পুরো পরিষ্কারই ছিল। তবু কোথা থেকে এলো এই বড় কেউটে সাপ? সাপটার চোখের দৃষ্টি তাদের গা শিউরে তুলল, যেন সেটি তাদের প্রত্যেককে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, বিচার করছে। লোকগুলো আতঙ্কিত হয়ে দ্রুত আধ্যাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। কেউ কেউ পেছনে হটতে গিয়ে হোঁচট খেল, কেউ আবার ভয়ে ভয়ে গাছের আড়ালে লুকোনোর চেষ্টা করল। কয়েকজন বিস্মিত হয়ে ফিসফিস করে বলল, সাপটা এখানে এলো কোথা থেকে? একজন সন্দেহ ভরে গাছের দিকে তাকিয়ে বলল, গাছে ছিল মনে হয়, সেখান থেকেই নেমে এসেছে। আরেকজন খানিকটা সাহস করে একটা লাঠি তুলে নিয়ে উঁচু করে সাপটিকে মারার জন্য এগিয়ে গেল। কিন্তু মুহূর্তের মধ্যে কেউটে সাপটা ফনা বিস্তৃত করে হিসহিসিয়ে উঠল। তার জিভ দ্রুত নড়তে লাগলো, যেন সে সাবধান করে দিচ্ছে আর এক কদমও এগোবে না। আধ্যা অবাক হয়ে সাপটির দিকে তাকিয়ে আছে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই সাপটি কি আবার তাকে রক্ষা করতে এসেছে? কিন্তু কেন? এই রহস্যের উত্তর খোঁজার সময় তার নেই। জীবন নিয়ে টানাটানি চলছে, আর সে এখন শুধু বাঁচতে চায়। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে দৌড়ে নদীর তীর বেয়ে সামনের দিকে ছুটল। শরীর ক্লান্ত, কিন্তু থামলে চলবে না। হঠাৎ দৌড়াতে দৌড়াতে পায়ের জুতো খুলে গেল, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। খালি পায়েই ছুটতে লাগলো সে। সূর্য মাথার ওপরে দাঁড়িয়ে তাপ ছড়াচ্ছে। পথটা যেন আগুনের মতো গনগনে হয়ে উঠেছে। পায়ের তলা জ্বলতে শুরু করলেও সে থামল না। বেশ কিছুটা যাওয়ার পর সামনে ঝোপঝাড় দেখতে পেল। ক্লান্ত শরীর আর সহ্য করতে পারল না। সে হোঁচট খেয়ে পড়ে গেল ঝোপের মধ্যে। মাটিতে পড়ে গিয়ে কিছুক্ষণের জন্য নড়ার শক্তিও সে পেল না। সে উঠে বসল, কিন্তু শরীরে এতটুকু শক্তি অবশিষ্ট নেই। খিদের তীব্র জ্বালায় কাতর হয়ে পড়েছে সে। মাথা ঝিমঝিম করছে, দৃষ্টি অস্পষ্ট হয়ে আসছে। বাবার আদরের স্পর্শ আর মায়ের স্নেহের আঁচলের কথা বারবার মনে পড়তে লাগলো। কখনো ভাবেনি তার জীবনে এমন ভয়ানক দিন আসবে, যখন এক টুকরো খাবারের জন্য এত কষ্ট পেতে হবে। খিদের জ্বালা যে কত ভয়ানক তা সে কোনোদিন অনুভবই করেনি। আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধু শারীরিক ক্ষুধা নয়, তার সাথে যোগ হয়েছে মনের গভীর যন্ত্রণা।
শরীরের ক্লান্তি আর একলা পথ চলা যেন একসাথে তাকে বিপর্যস্ত করে তুলছে। আধ্যা নদীর দিকে তাকালো। শান্ত জলের স্রোত বয়ে চলেছে। তার মনে একটা অদ্ভুত প্রশ্ন উকি দিল, সাপটা আমায় বাঁচাচ্ছে কেন? সেটি কি সত্যিই একটি সাপ, নাকি অন্য কোনো অতিপ্রাকৃত শক্তির প্রতিনিধি? পিশাচিনীর কথা মনে পড়ল তার। পিশাচিনী তো কখনো তাকে বাঁচাতে চাইবে না। তবে কি যে অদৃশ্য শক্তি নানাভাবে তাকে বাঁচিয়ে চলেছে, সেটাই এবারও তাকে রক্ষা করল? সে কথাও ভাবল, সাপটিকে কি লোকগুলো পিটিয়ে মেরে ফেলল? কথাটা ভাবতেই তার বুক কেঁপে উঠল। কষ্টে চোখ দুটো ছলছল করে উঠল। হঠাৎ আধ্যা পিছন দিক থেকে একটা পাখির ডাক শুনতে পেল। সে চমকে তাকালো। কিছুটা দূরে একটা পেঁপে গাছে একটা পাখি বসে আছে। পাখিটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তাকে কিছু বলতে চাইছে। গাছটিতে বড় বড় দুটি পাকা পেঁপে ঝুলছে। আধ্যার মনে হলো এ যেন প্রকৃতিরই কোনো উপহার। কিন্তু তৎক্ষণাৎ মনে পড়ল, অন্যের গাছ থেকে না বলে তো কিছু পারা উচিত নয়। তাছাড়া তার কাছে কোনো টাকাও নেই যে খাবার কিনে খাবে, আর খিদের যন্ত্রণা সহ্য করার মতো অবস্থাতেও সে নেই। সে একটু ইতস্তত করল। চারপাশে তাকিয়ে দেখল আশেপাশে কেউ নেই। অবশেষে বাধ্য হয়েই হাত বাড়িয়ে পেঁপে দুটি পেড়ে নিল। প্রথম কামড় দিতেই পাকা পেঁপের রসালো স্বাদ তার মুখে মিশে গেল। মনে হলো বহুদিন পর যেন প্রাণ ফিরে পেল। ক্ষুধার্ত পেট কিছুটা শান্ত হতে শুরু করলো। খাওয়া শেষ করে সে নদীর কাছে গিয়ে 2 হাত ভরে ঠান্ডা জল খেলো। শরীরটা কিছুটা চাঙ্গা লাগছে। তারপর সে আবার চলতে শুরু করলো পারুল মাসির খোঁজে। অনেকটা ফাঁকা জায়গা, নদীর পাড়ে বিস্তীর্ণ চাষের জমি, সবুজ ধানের ক্ষেত বাতাসে দুলছে। কৃষকরা মাঠে কাজ করছে। আধ্যা ক্লান্ত শরীরে হাঁটতে হাঁটতে তাদের পাশ দিয়ে যেতে লাগলো। কৃষকরা অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো। একজন মহিলাকে দেখতে পেয়ে আধ্যা ছুটে গেল। মাসি, পারুল মাসির বাড়ি কোথায় বলতে পারেন? মহিলাটি কপালে ভাঁজ ফেলে ভাবল, তারপর হাতের ইশারায় দেখিয়ে বলল, ওই দিকে একজন পারুল আছে, গিয়ে দেখতে পারো। আধ্যার চোখে আশার আলো ফুটল। সে দ্রুত মহিলার দেখানো পথে ছুটল। কিন্তু গিয়ে দেখল সে নয়। এই পারুল মাসির বয়স 40-45 মতো। আধ্যা বুঝতে পারল ইনি নন। তবুও সে বলল, আচ্ছা, আপনি কি 19 বছর আগে লোকের বাড়ি কাজ করতেন? মহিলাটি বিরক্ত হয়ে বললেন, আমার বাড়িতেই সবসময় কাজের লোক রাখা হয়ে আসছে, আমি কেন পরের বাড়িতে কাজ করতে যাব? আধ্যা হতাশ হয়ে আবার পারুল মাসির খোঁজ শুরু করলো। কিন্তু সারাদিন ধরে ঘোরাঘুরি করে সে পারুল মাসির কোনো খোঁজ পেল না। সন্ধে নামতে শুরু করলো। আকাশের লালচে আভা ধীরে ধীরে গাঢ় অন্ধকারে ঢেকে যেতে লাগলো। হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো নদীর দিক থেকে। আধ্যার চোখে জল এসে গেল। এখন সে কোথায় যাবে? কার কাছে গিয়ে বলবে, আমাকে একটা রাত থাকতে দাও? আধ্যা ক্ষীণ পায়ে এগিয়ে গেল একটি ছোট্ট বাড়ির সামনে। ক্ষুধা, ক্লান্তি, অবসাদ সব মিলিয়ে শরীরের আর কোনো শক্তি অবশিষ্ট নেই। দরজার কাছে দাঁড়িয়ে দেখল এক বৃদ্ধা উঠোনে বসে কিছু কাজ করছেন। তার চোখে যেন একটুখানি মায়া খেলা করছে। আধ্যা অসহায়ের মতো বলল, দয়া করে আজ রাতটা থাকতে দেবেন মাসিমা? বৃদ্ধা কিছু বলার আগেই ভেতর থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলেন। কপালে ভাঁজ ফেলে একবার আধ্যার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নিলেন। তার দৃষ্টিতে রয়েছে অবিশ্বাস,
সন্দেহ আর কঠোরতা। তারপর একদম সংক্ষিপ্ত কঠিন স্বরে বলে উঠলেন, অন্যদিকে পথ দেখো। তার কণ্ঠস্বরে কোনো সহানুভূতি নেই, আছে শুধু উপেক্ষা। যেন আধ্যার দুর্দশা তাদের হৃদয় স্পর্শই করল না। আধ্যা কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো। একটিবার যদি তারা একটু দয়া দেখায়। বৃদ্ধ বললেন, দাঁড়িয়ে আছো কেন, যাও। আধ্যার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, চোখে জল ভরে গেল। অনিলদার কথা মনে পড়ল। সেও তো তাদের বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল। সে ধীরে ধীরে পিছন ফিরে হাঁটতে লাগলো। জানতেও পারল না কোথায় যাচ্ছে। রাতের অন্ধকার তাকে গ্রাস করতে থাকলো, আর তার একমাত্র সঙ্গী হয়ে রইল এক বুক হতাশা আর একলা পথ চলা। চারিদিকে নিস্তব্ধতা। রাত হয়ে গেছে। আকাশে হালকা চাঁদের আলো ছড়িয়ে আছে। চারপাশের সব কিছু আবছা দেখা যাচ্ছে। গাছের পাতাগুলো বাতাসে নড়ে উঠেছে, যেন ফিসফিস করে কিছু বলছে। দূর থেকে মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসছে। রাতের নীরবতা চিরে এক অজানা শিহরণ জাগিয়ে তুলছে। শরীর আর মনে ক্লান্ত আধ্যা ধীরে ধীরে একটা গাছের গোড়ায় এসে বসল। হেলান দিল সেই গাছের গুঁড়িতে। তার হৃদয়ের গভীরে এক অদ্ভুত হাহাকার জেগে উঠল। চিন্তাগুলো যেন অশান্ত ঢেউয়ের মতো একে একে আছড়ে পড়তে লাগলো তার মনে। তার চোখের সামনে ভেসে উঠল নন্দিনী আর আবিরের মুখ। তার সেই বাবা মা যারা তাকে ভালোবেসে আগলে রেখেছিল। তারা কি তার জন্য অপেক্ষায় রয়েছে? তার জন্য চিন্তায় ছটফট করছে, যেমন ছোটবেলায় করত? যখনই সে বাড়ি ফিরতে দেরি করত, তারা দুশ্চিন্তায় অস্থির হয়ে যেত। আজও কি তারা এমনই কষ্ট পাচ্ছে, নাকি তাকে ভুলে গেছে? তার মন বলছে মা এখনও না খেয়ে অপেক্ষা করছে, যেমন প্রতিবার করত। বাবা বিছানায় শুয়ে কত কি ভাবছে, তার জন্য কাঁদছে। নাকি সে আর তার জীবনের অংশই নয়? এসব ভাবতে ভাবতে আধ্যার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। বুকের মধ্যে তীব্র শূন্যতা অনুভব করল সে। আধ্যার খিদেও পেয়েছে। দুপুরে গাছ থেকে পেঁপে পেড়ে খেয়েছিল, কিন্তু সেই খাবার অনেক আগেই হজম হয়ে গেছে। রাতে এখন কোথায় সে খাবার খুঁজবে? আশেপাশে বাড়ি আছে বলে তার মনে হচ্ছে না। কিছুটা দূরে আলো দেখা যাচ্ছে। এখানে তো শুধু অন্ধকার, ভয় আর নিঃসঙ্গতা। তবু খিদের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে ভয়। তাকে ঘিরে আছে নানা অজানা শঙ্কা। সাপ, পোকামাকড়, শিয়াল, কুকুর সব কিছুই তার বিপদ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো মানুষরূপী জানোয়ারেরা। তাদের হাত থেকে নিজেকে কি রক্ষা করতে পারবে সে? আরেকটা ভাবনা আধ্যার মনে দোলা দিল। পারুল মাসিকে সে কি খুঁজে পাবে? যদি পারুল মাসি সত্যিই না জেনে থাকে তার জন্মদাত্রী মায়ের পরিচয়, তাহলে তো আর এক বিপদ। সে কিভাবে জানবে কোথা থেকে সে ভেসে এসেছিল? কিভাবে খুঁজবে তার নিজের শিকড়? তার জন্মদাত্রী মা কি একবারও তাকে মনে করে না? একবারও কি তার হৃদয়ে ব্যথা জাগে না? নদীতে ভাসিয়ে দেওয়ার সময় সন্তানের জন্য তার কি বুক কাঁপেনি? আধ্যার বুকের ভেতর হাহাকার করে উঠল। নিঃসঙ্গ রাতের নিস্তব্ধতা যেন তার প্রশ্নগুলোর কোনো উত্তরই দিতে পারল না। সারা দিনের ক্লান্তি, ভয়, কষ্ট আর শূন্যতা একসঙ্গে মিশে আধ্যাকে অবশ করে দিল। ধীরে ধীরে চোখ ভারী হয়ে এলো। সে ঘাসের ওপর শুয়ে পড়ল। এতদিন সে বাবা মায়ের স্নেহের ছায়ায় নিশ্চিন্তে ঘুমিয়েছে, আর আজ
এই নির্জন অন্ধকারে সম্পূর্ণ একা। তার নিঃসঙ্গ শরীর রাতের নিস্তব্ধতার সঙ্গে মিশে গেল। বিশাল পৃথিবীর মাঝে সে যেন এক টুকরো হারিয়ে যাওয়া ছায়া, যে শুধু তার জন্মদাতা আর জন্মদাত্রী বাবা মায়ের খোঁজে অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যেতে বসেছে। ওদিকে নিস্তব্ধ রাতে নন্দিনী আর আবিরের ঘরে শুধুই চাপা শোকের কান্না আর আতঙ্কের নিঃশ্বাস। নন্দিনী আর আবিরের মুখে এক টুকরো অন্ন ওঠেনি। আধ্যা চলে যাওয়ার পর থেকেই কেউই তাদের কিছু খাওয়াতে পারছে না। বারবার চোখ চলে যাচ্ছে দরজার দিকে, যদি হঠাৎ করে প্রিয় মুখটা ফিরে আসে। কলি উদ্বিগ্ন চোখে তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমরা কেঁদো না, আমি আধ্যাদিকে চিনি, ও ঠিক ফিরে আসবে। তোমাদের ভালোবাসার টানে ও বেশি দিন দূরে থাকতে পারবে না। এত ভয়ানক পরিস্থিতিতেও যখন ওর কিছু হয়নি, তখন আমার বিশ্বাস ওর কিচ্ছু হবে না। ভগবান সবসময় ওকে রক্ষা করবেন। নন্দিনী ফুপিয়ে কেঁদে উঠল। কান্না সামলাতে না পেরে কলিকে জড়িয়ে ধরে বলল, তোর কথাই যেন ঠিক হয় মা, আধ্যা যেন আমার ফিরে আসে। ওকে আমি জন্ম দিইনি ঠিকই, কিন্তু ও আমাদের সন্তানের মতোই বড় হয়েছে। আমাদের স্নেহ, শিক্ষা আর আদর্শে গড়ে উঠেছে। ও কোনো খারাপ কাজ করতে পারে না। ভগবান যেন ওকে ভালো রাখে। আমি জানি ও খুব ভালো, জানি কোথাও না কোথাও ও কাঁদছে, কষ্ট পাচ্ছে। মা হয়ে আমি অনুভব করতে পারছি। নন্দিনীর কথার মাঝেই ঘরে ঢুকতে ঢুকতে লাবণী বলে উঠল, মাসি, আমারও বিশ্বাস আধ্যা খারাপ কাজের মেয়ে নয়, কিন্তু দাদা তো অন্যরকম ভাবে। দাদা মনে করে যেহেতু আধ্যা নদীর জলে ভেসে এসেছিল, ওর জন্মই অবৈধ, ওর রক্ত খারাপ, তাই তো কোনো সত্য মিথ্যে যাচাই না করেই ওকে তাড়িয়ে দিল। জানি না আধ্যা এখন কোথায় আছে, কি করছে। এই বলে লাবণী কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরোলো। দরজা পার হতেই হঠাৎ সে মুখ থুবড়ে পড়ে গেল। জোরে ধাক্কা খেয়ে তার কপাল আর নাক ফেটে রক্তে ভেসে গেল। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল, যেন ভয়াবহ কোনো অশনি সংকেত নেমে এলো। লাবণীর আর্তচিৎকারে আবির বাদে সবাই দৌড়ে এলো, কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর কিছু ঘটতে শুরু করলো। এক নিমেষে পুরো বাড়ির আলো নিভে গেল। চারপাশ গভীর অন্ধকারে ঢেকে গেল, যেন রাতের বুক চিরে এক শীতল অভিশাপ নেমে এসেছে। বাতাস হঠাৎ যেন ভারী হয়ে উঠল, দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি শুরু হলো। ঘরের সব জিনিসপত্র কাঁপতে লাগলো, দেয়ালের ছবি একে একে খসে পড়তে লাগলো, জানলার পাল্লা বিকট শব্দে নিজে থেকেই দুলতে লাগলো। বাতাসে বইতে লাগলো এক অজানা শীতল স্রোত, যেন অদৃশ্য কোনো শক্তি পুরো বাড়িটাকে নাড়িয়ে দিচ্ছে। সবাই বুঝতে পারল এটা পিশাচিনীর কাজ। বাড়িটা আরও ভয়ঙ্করভাবে দুলতে লাগলো, যেন এক্ষুনি ভেঙে পড়বে। অনিল আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বলল, সবাই মেঝেতে শুয়ে পড়ো। ভয় পেয়ে সবাই দ্রুত মেঝেতে শুয়ে পড়ল। ঠিক তখনই আবিরের ঘর থেকে এক বিকট ধপাস শব্দ এলো। নন্দিনী শিউরে উঠল। সে বুঝতে পারল আবির খাট থেকে মেঝেতে পড়ে গেছে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো সে চাইলেও ছুটে যেতে পারছে না। চারপাশের সব কিছু কাঁপছে, জানলা দরজাগুলো থরথর করে কম্পন তুলছে। বাতাসে একটা অদ্ভুত গুঞ্জন ভাসছে, যেন কোনো অদৃশ্য নারী কাঁদছে। নন্দিনী মনে মনে বলল, জয় মা কালী, আমাদের রক্ষা করো, আবিরের যেন নতুন করে কোনো ক্ষতি না হয়। হঠাৎ এক ভয়াবহ দৃশ্য সবার চোখের সামনে উদ্ভাসিত হলো।
লাবণীর শরীর ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠতে লাগলো। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, তার পা উপরে আর মাথা নিচে। ঘন অন্ধকারেও তাকে দেখা যাচ্ছে। লাবণীর শরীর কাঁপছে, হাত দুটো ছটফট করছে, নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তার মুখ বিকৃত হয়ে গেছে, দৃষ্টি ফাঁকা আর বিভীষিকাময়। চোখ দুটো এত বড় হয়ে গেছে যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। চারপাশের শীতলতা হাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে যেন মৃত্যু এখানে নিঃশ্বাস নিচ্ছে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কে জমে গেল। কারোর মুখে কথা নেই। এবার অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো একটা লম্বা কালো মোচড়ানো জিভ। ধীরে ধীরে জিভটা এগিয়ে এলো লাবণীর দিকে। লাবণী দেখতে পাচ্ছে, কিন্তু নড়তে পারছে না। তার চোখ ফেটে জল আসছে, কিন্তু কাঁদতে পারছে না। জিভটা সরাসরি তার কপালে নেমে এলো, চুষে নিতে লাগলো তার কপাল ও নাক থেকে বেরোনোর উষ্ণ রক্ত। লাবণীর ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে, কিন্তু সে আর্তনাদ করতে পারছে না। সে বুঝতে পারছে তার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। তার শিরা উপশিরাগুলো যেন বরফ হয়ে গেছে। তার মনে হচ্ছে তার জীবন শক্তি যেন বেরিয়ে যাচ্ছে। বাড়ির লোকগুলো আতঙ্কে জমে যাচ্ছে। কেউ কথা বলতে পারছে না, সাহায্য করতে পারছে না। কিছু করতে গেলেই বিপদ। সবাই দেখতে পাচ্ছে পিশাচিনী লাবণীকে কিভাবে রক্ত শূন্য করে দিচ্ছে। লাবণীর কপাল ও নাক থেকে বেরোনো রক্ত কিছুক্ষণ চোষার পর জিভটা অন্ধকারে অতল গহ্বরে মিলিয়ে গেল। ঘরের নিস্তব্ধতা আরও গা ছমছমে হয়ে উঠল। এক মুহূর্তের জন্য সব কিছু শান্ত হয়ে গেল। তারপর বাইরের দরজাগুলো একসঙ্গে বিকট শব্দে খুলে গেল। লাবণীর শূন্যে ঝুলন্ত দেহ প্রচণ্ড জোরে হলঘরের দরজা দিয়ে বারান্দায় গেল। সে যেন কোনো দড়ির টানে ছুঁড়ে দেওয়া পুতুল। তারপর বারান্দার গ্রিলের দরজার বাইরে গেটের কাছে গিয়ে ধপ করে পড়ে গেল। তার চোখ খোলা, কিন্তু সে নড়ছে না। তার মনের মধ্যে এক অস্পষ্ট শীতল ভয় জমে আছে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে শ্মশানের দিকে যাচ্ছে দেবু আর বিপ্র। আচমকা ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে দুজনেই চমকে উঠল। তারা দ্রুত বাগানবাড়ির গেটের দিকে তাকালো। বাড়ির অন্ধকারের মুহূর্তের মধ্যেই বিদরিত হলো সবকটি আলো একসঙ্গে ঝলসে উঠল। পিশাচিনী এখানে তাণ্ডব চালিয়েছে, আর তার চলে যাওয়ার বিভীষিকাময় বার্তা পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে দিল, যেন বাতাসেও তার আতঙ্কের রেশ রয়ে গেল। দেবু আর বিপ্র একে অপরের দিকে তাকিয়ে দ্রুত গেটের সামনে ছুটে এলো। তারা গা শিউড়ে ওঠার মতো দৃশ্য দেখতে পেল। লাবণী অচৈতন্য হয়ে গেটের সামনে পড়ে আছে। তার নাক মুখ রক্তে ভেসে যাচ্ছে, ত্বক ফ্যাকাশে হয়ে গেছে, নিঃশ্বাস প্রায় নেই বললেই চলে। বিপ্র আতঙ্কিত কণ্ঠে বলল, ও বেঁচে আছে তো? দেবু দ্রুত ঝুঁকে তার নাকের কাছে হাত রাখল। একটা দুর্বল শ্বাস টের পেল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে দরজা খুলে ছুটে এলো অনিল আর কেতকী। কেতকী আতঙ্কে চিৎকার করে উঠল, লাবণী! অনিল, দেবু আর বিপ্র মিলে লাবণীকে আস্তে আস্তে তুলে ধরল। তার শরীর নিস্তেজ, যেন কোনো শক্তিহীন পুতুল। ভেতরে নিয়ে চলো, অনিল বলল দৃঢ় কণ্ঠে। সবার মনে চাপা ভয় কাজ করছে, কিন্তু এখন ভাবার সময় নেই। তারা দ্রুত লাবণীকে ধরে ঘরের ভেতর নিয়ে এলো। এদিকে নন্দিনী, সমিতা আর কলি তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখল আবির মেঝেতে পড়ে আছে। তার চোখ মুখ ভয়ে বিকৃত হয়ে আছে। আতঙ্ক তাকে গ্রাস করেছে। নন্দিনী তাকে দেখে কেঁদে ফেলল। তারপর সে আর কলি অনেক কষ্টে তাকে ধরে খাটের ওপর শুয়ে দিল, কিন্তু তার দেহ নিস্তেজ।
আর চোখজোড়া যেন এক অজানা আতঙ্কের সীমানায় আটকে গেছে। লাবণীর চোখে মুখে জল দিয়েও হুঁশ আসছে না। কেতকী সমানে কেঁদে যাচ্ছে। লাবণীর শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে যাওয়ার ফলে সে নিস্তেজ হয়ে গেছে। দেবু বলল, এক্ষুনি একে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দেবু আর বিপ্রের ওপর অনিলের মনে মনে রাগ থাকলেও বিপদের সময় রাগ দেখালো না। চারপাশে আতঙ্ক আর উদ্বেগের ছায়া। বাতাস ভারী হয়ে আছে। সময় যেন থমকে গেছে। ঘড়ির কাঁটাগুলোও যেন নিশ্চিদ্র অন্ধকারে আটকে পড়েছে। লাবণীকে বাঁচাতে হবে, এটাই এখন সবার একমাত্র লক্ষ্য। এখন কোনো গাড়ি রুদ্রগড়ে ঢুকবে না। পাড়ার কাউকে ডাকলেও ভয়ে কেউ আসবে না। তাই দেবু, বিপ্র আর কেতকী অনিল লাবণীকে ধরে নিয়ে দ্রুত রুদ্রগড়েই একজন ডাক্তারের বাড়ির দিকে রওনা দিল। হাঁটা পথে ডাক্তারের বাড়ি পৌঁছতে 15 মিনিট লাগবে। রাস্তার দুপাশের গাছপালা অন্ধকারে আরও রহস্যময় হয়ে উঠেছে। বাতাস বইছে না, যেন রাতের নিস্তব্ধতাকে কেউ নাড়া দিতে চায় না। সবার বুকের মধ্যে চাপা একটা ভয় ক্রমশ বেড়ে চলেছে। ডাক্তারবাবুর দোতলা বাড়ির নিচতলায় চেম্বার আছে, ওপরতলায় ডাক্তারবাবু থাকেন। ডাক্তারবাবুর বাড়ি পৌঁছেই কলিং বেল চাপল অনিল। একটু পরে দরজা খুলে গেল। ডাক্তারবাবু তাদের দেখে ভেতরে ঢুকতে বললেন। তিনি লাবণীকে দেখে বললেন, এক্ষুনি রক্ত দিতে হবে। দেবুর রক্তের গ্রুপ মিলে যাওয়ায় সে এক মুহূর্ত চিন্তা না করে রক্ত দিতে রাজি হলো। রক্ত দেওয়া শুরু হলো। দেবু শুয়ে আছে, তার মুখেও চিন্তার ছাপ। অনিল, বিপ্র আর ডাক্তারবাবু লাবণীর নড়াচড়ার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখের রং ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক হচ্ছে। তবে আশেপাশের পরিবেশটা স্বাভাবিক লাগছে না। ডাক্তারবাবুর বাড়ির ভেতরে একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়েছে। জানলার বাইরে রাতের অন্ধকারের মধ্যে কি যেন নড়ছে। সবার দৃষ্টি সেদিকে গেল। বাড়ির জানলার কাচ খটাস করে কেঁপে উঠল। সবার বুক কেঁপে উঠল সেই বিকট শব্দে। কে কে ওখানে? অনিল ভয় জড়ানো গলায় বলল। জানলার ওপাশে ধোঁয়ার মতো কিছু একটা জমাট বাঁধছে। তারপর ধীরে ধীরে তার ভেতর থেকে দুটো জলজলে লাল চোখ ফুটে উঠল। পিশাচিনী, সবাই মনে মনে বলে উঠল। সবাইকার গায়ের রক্ত হিম হয়ে গেল আতঙ্কে। কিন্তু মুহূর্তের মধ্যে জানলার ওপাশে আর কিছুই দেখা গেল না। সব আগের মতোই স্থির, যেন কিছুই ঘটেনি। তবে সবাই জানে পিশাচিনী এখানেই কোথাও আছে, তাদের দিকে নজর রাখছে। ওদিকে আধ্যার খোঁজে দুই শক্তিশালী পেত্নী নীনা আর কলাবতী তাদের সমস্ত ক্ষমতা কাজে লাগিয়ে সন্তোষপুর আর তার আশেপাশের প্রতিটা কোণ চষে ফেলল। গাছপালা, পরিত্যক্ত বাড়িঘর, নদীর ধারে ধোঁয়াশার মতো ছায়ার ভেতর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজল তারা। তবু আধ্যার কোনো চিহ্ন পেল না। হতাশ হয়ে তারা সিদ্ধান্ত নিল নদীর দুই পাড়ে আরও একবার খুঁজবে। নীনা আর কলাবতী এবার ধীরে ধীরে নদীর দুই তীর ধরে এগোতে লাগলো। চোখের দৃষ্টি সাপের মতো তীক্ষ্ণ। কোনো লুকিয়ে থাকা প্রাণের অস্তিত্ব টের পাওয়ার জন্যই যেন অপেক্ষা। নদীর ধারে যত বাড়িঘর, যত ঝোপঝাড়, তার প্রতিটাই খুঁটিয়ে দেখছে তারা, কিন্তু আধ্যাকে পাচ্ছে না। আধ্যাা একটা গাছের নিচে কুঁকড়ে ঘুমিয়ে আছে। শীত শীত লাগছে বলে নিজের হাত পা জড়ো করে রেখেছে। বাতাসে ভেসে আসা দুটো বড় কাঁচা কলাপাতা আলতুভাবে তার গায়ের ওপর পড়ল, যেন কোনো অদৃশ্য হাত তাকে আদর করে জড়িয়ে নিল। পাতা দুটো তার পুরো শরীরটাকে ঢেকে দিল। ঠিক সেই মুহূর্তে নীনা আর কলাবতী
নদীর ধারে সেই গাছটিরই কাছাকাছি চলে এলো, যার নিচে আধ্যা কলাপাতার নিচে শুয়ে আছে। তারা দুজন উঠে বসল গাছের ডালে, পা দোলাতে দোলাতে চারপাশে তাকালো। নীনা বিরক্ত কণ্ঠে বলল, আধ্যা মেয়েটা হাওয়া হয়ে গেল নাকি রে? কলাবতী চারপাশে তাকিয়ে বলল, হাওয়া হলেও তো বুঝতে পারতাম, কিন্তু এর তো কোনো অস্তিত্বই টের পাচ্ছি না। সন্তোষপুরের বাইরে দূরে কোথাও গেল কিনা কে জানে। যেখানেই থাক তাকে খুঁজে বের করতে হবে, নইলে তান্ত্রিক আমাদের ওপর খুব ক্ষুব্ধ হবেন। ঠিক আছে, চল খুঁজি। এ কথার পর তারা এক ঝটকায় ডাল থেকে নেমে গাছের নিচের দিকে না তাকিয়েই অন্যদিকে চলে গেল। আবার নতুনভাবে খোঁজ শুরু করলো। আর আধ্যা, সে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কলাপাতার উষ্ণ আশ্রয়ে। আধ্যা ঘুমের মধ্যে আবার সেই পুরনো মন্দিরটি দেখছে। তার সামনে অপূর্ব এক কালী মূর্তি দাঁড়িয়ে আছে, যেন জীবন্ত, যেন তাকে কিছু বলতে চাইছে। এবার দেখল কুয়োর ভেতরে চকচক করছে একটি হাড়ের তলোয়ার। এরই মধ্যে আধ্যা শুনতে পেল বুক ফাটা কান্নার শব্দ। রুদ্রগড়ের মানুষের অসহায় আর্তনাদ চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। কল্পনায় ভেসে উঠল বাবা মায়ের দুঃখী মুখ। তার মন ছুটে যেতে চাইছে তাদের কাছে, যেন এই স্বপ্ন বাস্তবেই রূপ নিচ্ছে। হঠাৎ সে দেখল পিশাচিনী কাউকে উঁচু করে ছুঁড়ে ফেলল। আতঙ্কে আধ্যার শ্বাস বন্ধ হয়ে আসলো। কিন্তু কাকে ছুঁড়ল? বাবাকে নয় তো? এই ভয়ঙ্কর চিন্তা আসতেই আতঙ্কে তার বুক ধড়ফড় করে উঠল। সে কেঁদে উঠল। তার ঘুম ভেঙে গেল, শ্বাস ভারী হয়ে এলো। হঠাৎ সে অনুভব করল গায়ের উপর কিছু একটা রয়েছে। ভয় পেয়ে সে সঙ্গে সঙ্গে উঠে বসল। হালকা চাঁদের আলোয় সে দেখল দুটো বড় কাঁচা কলার পাতা ধীরে ধীরে তার শরীর থেকে মাটিতে পড়ে গেল। সে বিস্মিত হয়ে তাকিয়ে রইল পাতাগুলোর দিকে। সে ভাবল, পাতা দুটো এলো কোথা থেকে? আবছা আলোয় চারপাশে তাকিয়ে দেখল, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। চারিদিক নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই। শুধু রাতের নিস্তব্ধতা তাকে ঘিরে ধরেছে। আধ্যা মনে মনে ভাবল, শুকনো পাতা হলে না হয় বুঝতাম, বাতাসে উড়ে এসেছে, কিন্তু কাঁচা কলার পাতা? তার মনের ভেতর কেমন একটা অজানা ভয় চেপে বসল। আজকে শুনলেন আতঙ্কের রুদ্রগড়ের 43 থেকে 45 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।